হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। তোমরা দশম শ্রেণী, তো তোমাদেরকে ভূগোল বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আমি আজকে নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে? তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। মাঝখানে একদিন ছুটি ছিল, তোমরা খুব এনজয় করেছো আশা করি। আমি লাস্ট ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, আমরা লাস্ট ক্লাসে কি টপিক আলোচনা করেছিলাম বলো কেউ একটু আমাকে? ভারতবর্ষের কৃষিজ ব্যবস্থার সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাই তো? তো এখান থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি, দেখি কে কতটা ভালো তৈরি করা আছে সেটা আমি একটু দেখে নেব। তো সবাই মোটামুটি খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো, আমি তার জন্য খুব খুশি। তোমরা এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায় যেটা আমি আলোচনা করব তোমরা নিজেরাই একটু বাড়িতে ভালোভাবে দেখলে তাহলে সেটা তোমাদেরকে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এতদিন তো আমরা পড়ে আসলাম ভারতবর্ষের কৃষি ব্যবস্থা সম্পর্কে পড়ে আসলাম, তাই তো? যে ভারতবর্ষের এই যে কৃষিজ ব্যবস্থা, তার মধ্যে বিভিন্ন ফসল আছে, খাদ্য ফসল বা বাগিচা ফসল এবং কিছু অর্থকরী ফসলও আমরা লক্ষ্য করলাম। আমি তোমাদের আলোচনা করতে করতে বলেছিলাম ভারতবর্ষের কৃষিজ ব্যবস্থা ভারতবর্ষের অর্থনীতির একটা অন্যতম মূল স্তম্ভ, তাই না? তো শুধুমাত্র কৃষিজ ব্যবস্থার উপরে তো একটা দেশের অর্থনীতি নির্ভর করে না, করে কি? তো এই কৃষিজ ব্যবস্থার সাথে পাশাপাশি আমাদেরকে আরো বেশ কিছু জিনিসের উপরে বা বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করে একটা বৃহৎ অর্থনীতি বা বৃহৎ দেশ গড়ে ওঠে। ঠিক আছে? আচ্ছা বলো তো, এই যে আমরা আজকে একটা কোনো যানবাহন ধরে বাড়ি থেকে ক্লাসরুম বা স্কুল অব্দি আসছি, এর পেছনে এই যে যে জিনিস, বলো তোমরা কিসে করে স্কুলে এসছো? আচ্ছা, প্রথমে ট্রেন, তারপরে টোটো। আচ্ছা, এই ট্রেনটা কিভাবে তৈরি হলো? কারোর কোনোদিন মাথায় এসেছে কেন এটা তৈরি হলো? যোগাযোগের মাধ্যম হিসাবে তৈরি হলো, তাই তো? তো ট্রেনটা ধরো যে কারখানাতে তৈরি হচ্ছে বা যে জায়গাটায় হচ্ছে, সেই সমগ্র অবস্থানটাকে সমগ্র বিষয়টাকে আমরা কি বলে চিহ্নিত করতে পারি? এটাকে আমরা একটা শিল্প বলে চিহ্নিত করতে পারি। ঠিক আছে? এটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং শিল্প বা মোটর গাড়ি শিল্প বা পরিবহন শিল্প যেটা আমরা বলে থাকি সেটা বলতে পারি। বা দেখবে আমরা বাড়িতে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু শিল্প ব্যাপকভাবে জড়িয়ে রয়েছে। ধরো এই যে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে, ঠিক আছে, আমরা গরম থেকে উপশম পাচ্ছি, তাহলে এটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং শিল্প বা একটা শিল্পের উদ্ভাবনী একটা চিন্তাধারা, তাই তো? এই লাইট জ্বলছে, আমরা আজকে মোবাইল ব্যবহার করছি, মোবাইলটাকে আমরা তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে ইনক্লুড করতে পারি। তা দেখবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু শিল্প এবং বিজ্ঞানের ছোঁয়া লেগে আছে, তাই তো? তোমাদের কি মনে হয়? একদমই ঠিক। তো চারিদিক থেকে দেখবে, বা আমি এখানে যে ছবিগুলো দেখিয়েছি, বা তোমরা তো অনেকে আলুর চিপস খাও, খাও তো আলুর চিপস, বা এখন প্যাকেটজাত বিভিন্ন যে চিপস বা বিভিন্ন এগুলো তোমরা খাও, খাদ্যগুলো দেখবে এগুলোও কিন্তু একটা ফুড প্রসেসিং ইউনিটের অন্তর্গত। ঠিক আছে? সবকিছুই কিন্তু শিল্প, এগুলোকে শিল্পই আমরা বলে থাকি। দেখো এখানে অনেকগুলো ছবি আমি দেখিয়েছি, একটা বৃহৎ শিল্প, এটা কোনো একটা পেট্রোকেমিক্যালস শিল্প ছবি এটা। তারপরে দেখো ফুড প্রসেসিং, যেটা এই যে আলু বা বিভিন্ন যে আমরা চিপস খাচ্ছি তাদের একটা অংশ হতে পারে এখানটাতে, চানাচুর হতে পারে, মুড়ি হতে পারে, এগুলো সব কিন্তু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির একটা অংশ। বা আমরা এই যে কোল্ড ড্রিঙ্কস খাই, সফট ড্রিঙ্কস, যেগুলো কোল্ড ড্রিঙ্কস যেগুলো আমরা খাই, থামস আপ, পেপসি, কোকা কোলা, বা
যে বিভিন্ন ফলের নাম করে যে কোল্ড ড্রিঙ্কস গুলো আসছে, মাজা হতে পারে, স্লাইস হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকমের এই ঠান্ডা জাতীয় দ্রব্য, এগুলো কিন্তু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। তাহলে বোঝা গেল আমরা যা কিছু ব্যবহার করছি আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে যত উন্নত আমরা হচ্ছি, সবটাই কিন্তু শিল্পের দান আমরা বলতে পারি। ঠিক আছে? তো এই শিল্প যদি আমাদের আহ মানব জীবনে যদি না আসতো, তাহলে আমরা কি এত উন্নত লাভ করতে পারতাম? পারতাম না। সে আদিম যুগে তখন তো এত কিছু ছিল না। তো আদিম যুগে মানুষ দেখো, মানুষে একটা ছোট্ট ঘরের মধ্যে বা অনেক সময় গাছের ছাওয়ায় তারা সেখানে তাদের গাছের ডালপালা দিয়ে ঢেকে তারা বসবাস করত, গুহায় বসবাস করত, তাই তো? তারা হাতিয়ার হিসাবে তারা কি পেয়েছিল? হাতিয়ার হিসাবে তারা প্রথমে একটা কাটারি তৈরি করতে পেরেছিল, মানে পাথর দিয়ে, পাথরের অংশ দিয়ে, তারপর ধীরে ধীরে ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তো এইগুলো ধীরে ধীরে যখন বৃহৎ আকার ধারণ করেছিল, বড় অংশে ধারণ করে বাজারজাত করা হয়েছিল, এটাকে আমরা মূলত শিল্প বলে থাকি। ঠিক আছে? তো তোমরা দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় দেখবে। পঞ্চম অধ্যায় আমরা কন্টিনিউ করছি, ভারতের অর্থনৈতিক পরিবেশ, তার মধ্যে ভারতের শিল্প সম্পর্কে আজকে আমরা আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে? তো তার মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমি আলোচনা করতে করতে যে কোনো সময় আমাকে রেসপন্স করবে, জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে সমস্যা সমাধান অবশ্যই করব। ঠিক আছে? ভারতের শিল্প, দেখো ছবিগুলো দেখো, আমি যে ছবিগুলো তোমাদের সামনে এখানে উদাহরণ হিসাবে বা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে রেখে দিয়েছি, ছবিগুলো দেখলে অনেকটা মানে ধারণাটা অনেকটা স্বচ্ছ হয়ে যাবে। সেটা এরকমই যে শিল্প বলতে মূলত আমরা কি বুঝি, কেন হঠাৎ করে শিল্পের প্রয়োজন পড়লো। বলা হচ্ছে যে প্রকৃতি থেকে সংগ্রহ করা কোনো কাঁচা মাল। আমরা যখন তোমার কৃষিজ দ্রব্য পড়ছিলাম, আমি তোমাদের বলছিলাম যে এই যে ধান, গম, তারপরে মিলেট বা আখ, এই এই চিনির, মানে চিনি তৈরি হওয়ার প্রধান কাঁচামাল কি বলেছিলাম? আখ বলেছিলাম, তাই তো? বা চা তৈরির ক্ষেত্রে প্রধান কাঁচামাল কি? চায়ের পাতা। ঠিক আছে? বা যদি ধরো জামা কাপড় তৈরি করার ক্ষেত্রে আহ সেখানকার প্রধান কাঁচামাল কি? কার্পাস। তাই তো? তাহলে সেই কার্পাস থেকে জামা কাপড় তৈরি, তখন হচ্ছে কার্পাস বয়ন শিল্প আমরা বলছি। এইরকম ভাবে বলা হচ্ছে প্রকৃতি থেকে সংগ্রহ করা কোনো কাঁচামাল বা বস্তু হতে পারে, যেটা বনজ দ্রব্য হতে পারে, মানে বনজ দ্রব্য, শুধু গাছ আছে, গাছ থেকে আমরা কত রকমের দ্রব্য তৈরি করতে পারি তোমরা মোটামুটি জানো। খনিজ দ্রব্য, খনি থেকে যে আমরা দ্রব্যগুলো আহরণ করি। কৃষিজ দ্রব্য, কৃষিজ দ্রব্যের কথা আমি তোমাদেরকে এক্ষুনি বলছিলাম, তোমরাও বলছিলে। পশুজাত দ্রব্য, অর্থাৎ ধরো এই যে পশু, বিভিন্ন যে খাটাল আছে, সেখান থেকে আমরা দুধ সংগ্রহ করি, দুধ থেকে প্রচুর আহ উপাদান আমরা সেখান থেকে তৈরি করতে পারি। ঠিক আছে? মাংস সাপ্লাই হয় সেখান থেকে, চামড়া সাপ্লাই হয়, বিভিন্ন রকমের। এগুলোকে আমরা কি করি? সরাসরি ব্যবহার করতে পারছি না। ঠিক আছে? তো এই দ্রব্যকে যখন উন্নত যন্ত্রপাতি, প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে ব্যবহারের উপযোগী সামগ্রীতে আমরা রূপান্তর করতে পারছি, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে শিল্প। ক্লিয়ার হয়েছে সবাই? আরেকবার বলে দিচ্ছি আমি। ধরো প্রকৃতি থেকে যে বস্তু বা কাঁচামাল আমি সংগ্রহ করছি, সেটাকে কিন্তু আমরা সরাসরি সেইভাবে ব্যবহার করতে পারছি না। পারছি কি? আমরা সেভাবে ব্যবহার করতে পারছি না। তো যদি ব্যবহার না করতে পারি, তাহলে সেটা থেকে সঠিক গুণাগুণও আমরা গ্রহণ করতে পারছি না। তো ব্যবহার করার জন্য কি হচ্ছে? উন্নত প্রযুক্তি, যন্ত্রপাতি এবং বিজ্ঞানের সাহায্যে সেটাকে আমরা যখন ব্যবহার, যেমন সেটার একটা দেখা গেল রূপ পরিবর্তন হয়ে গেল, তখন সেটাকে আমরা বলবো শিল্প। ঠিক আছে? যদি আমি একটা গাছের ক্ষেত্রে বলি, প্রথমে গাছটাকে কাটা হলো, গাছকে কেটে সেই গাছগুলোকে চেরাই করে কাঠের তক্তা বানানো হলো, মানে চেরাই কল করে সেই কাঠের তক্তা থেকে ঘরের যে কোনো আসবাবপত্র,
যে কোনো ফার্নিচার আমরা তৈরি করতে পারছি, পারি তো? তাহলে উদাহরণ হিসাবে এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এই যে খনি থেকে আমরা যে আকরিক লোহা সংগ্রহ করি, ঠিক আছে, সেই আকরিক লোহাকে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। কি করা হচ্ছে সেই জন্য? এই আকরিক লোহা থেকে বিশুদ্ধ লৌহ ইস্পাত এবং তা থেকে বিভিন্ন সামগ্রী প্রস্তুত করা হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে এটি করা হয় তাকে বলা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে, তোমার বাড়িতে ধরো একটা পেরেক তুমি ব্যবহার করছো, বাথরুমের কল, ঘরের মেন গেট, গ্রিল, ঠিক আছে, তালা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পের অবদান। এই এবং ছুরি কাঁচি সবই কিন্তু এইখান থেকেই আসছে, এই লৌহ ইস্পাত শিল্প থেকেই আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পণ্য সূচক। পণ্য সূচকটা কি এর পরে যখন আমি আলোচনা করব তখন বুঝতে সুবিধা হবে, আমি তোমাদের সেই জন্য আগে বলে দিচ্ছি। আমরা এই যে কাঁচামাল বললাম ব্যাপারটা, তো বলছে কোনো শিল্পে কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্য সূচক বলা হয়। কি বলা হচ্ছে? কোন শিল্পের কাঁচামাল, ধরো মনে করি একটা বস্ত্র শিল্প, কাঁচামাল কি বলো? কার্পাস বা তুলো। আচ্ছা, তা কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাত, তাহলে এই তুলো থেকে কি তৈরি হচ্ছে? বস্ত্র, জামা কাপড়। তাহলে ধরো আমি 1 কেজি তুলো দিলাম, জামা কাপড় যদি 1 কেজি তৈরি হয় এবং এদের মধ্যে যে অনুপাত কত হচ্ছে? 1 হচ্ছে। যা দিচ্ছি আমি সেটাই পাচ্ছি। আবার দেখা গেল কোনো ক্ষেত্রে যা দিই অনেক সময় বেশি পাওয়া যায়, কাঁচামাল যা দেওয়া হচ্ছে 1 কেজি দিলে অনেক সময় 1 কেজি 1.2 পেতে পারি। আবার অনেক সময় দেখা গেল 1.5 দিয়ে পাচ্ছি আমরা 1 কেজি। লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে, কারণ এখানে তো অনেক রকম খনিজ বা বিভিন্ন অপ্রয়োজনীয় দ্রব্য মিশে থাকে, সেখান থেকে যখন আমরা তাকে বাছাই করে নিচ্ছি, বা বিভিন্ন যে তেল, খনিজ তেল, সেটাকে সরাসরি ব্যবহার করতে পারি না আমরা, সেটাকে যখন আমরা বিভিন্ন পরিশোধন করে ব্যবহারের কাজে লাগাচ্ছি, তখন কিন্তু তার পণ্য সূচকের মান পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ কাঁচামাল এবং তার থেকে উৎপাদিত যে দ্রব্য, তার যে অনুপাত রয়েছে, ওজনের যে অনুপাত রয়েছে, সেটাকে বলা হয় পণ্য সূচক। এর মান যদি 1-এর কম হয় তাহলে কাঁচামাল হবে বিশুদ্ধ, আর এর মান যদি 1-এর বেশি হয় তাকে আমরা অশুদ্ধ কাঁচামাল বলবো। বোঝা গেল? হ্যাঁ, আমি তোমাদের এর পরে, ঠিক পরের অংশেই আমি তোমাদের দেখাবো যে বিশুদ্ধ কাঁচামাল এবং অশুদ্ধ কাঁচামাল জিনিসটা কি, সেটা আমি তোমাদের পরের অংশেই তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো। এতক্ষণ যা বললাম সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। এইবার দেখো, ছবিগুলোও দেখবে, আমি যে অংশগুলো বলছি সেগুলোও দেখবে। তো প্রথমত শিল্প তো আমরা বুঝলাম, শিল্প কাকে বলা হচ্ছে। শিল্প স্থাপনের কারণ কি কি, বা কি কারণ, কোন নির্দিষ্ট কোন বিশেষ কারণের জন্য একটা নির্দিষ্ট স্থানে সেই শিল্পটা খুব ব্যাপক ভাবে গড়ে উঠেছে। ঠিক আছে, তো কোনো শিল্প আমাকে যদি স্থাপন করতে হয় বা তৈরি করতে হয়, তার প্রধান আমাকে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কাঁচামাল। কাঁচামাল না হলে আমি কিন্তু কোনো দ্রব্যই বা কোনো উৎপাদিত দ্রব্য যার থেকে আসবে আমরা কিন্তু তৈরি করতে পারবো না। ঠিক আছে, যে দেশে প্রাকৃতিক অনুসারে যেমন কাঁচামাল পাওয়া যায়, সেই হিসাবেই সেই দেশেই সেই ধরনের বড় বড় শিল্প গড়ে ওঠে। আবার এখন যেহেতু যোগাযোগ মাধ্যম বা মানুষের যে কোনো দেশ ধরো ব্যাপকভাবে উন্নতি লাভ করতে পেরেছে প্রযুক্তির মাধ্যমে, তারা আবার কোনো দ্রব্য বিদেশ থেকে আমদানি করছে, আমদানি করে তারা নিজেদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা সেই শিল্পে ব্যাপক উন্নতি লাভ করতে পারে। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালকে, এটা হচ্ছে শিল্পের প্রাথমিক উপাদান। তো এটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল,
আর একটা হচ্ছে অশুদ্ধ কাঁচামাল। ঠিক আছে, তোমরা এই বিশুদ্ধ অশুদ্ধ একটু আগেই তোমরা পরিচিত হয়েছে শুধু শব্দের সাথে। কি সেটা বলছে, যেসব কাঁচামালের ওজন এবং তার থেকে উৎপন্ন যে শিল্পদ্রব্য তৈরি হচ্ছে ওজন যদি সমান থাকে তাদেরকে বলা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। বোঝা গেল, কাঁচামাল যা দিলাম তার থেকে উৎপাদিত দ্রব্যের ওজন একই থাকছে, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলছি। শিল্প প্রক্রিয়াকরণের ফলে এই কাঁচামালের ওজন কিন্তু হ্রাস পাচ্ছে না, তাই এটাকে কি বলা হচ্ছে, তাই এটিকে ভার হ্রাস শূন্য শিল্প বলা হয়। ঠিক আছে, উদাহরণ কি কি আছে বলা হচ্ছে যে তুলো, আমি তোমাদেরকে বলছিলাম বারবার, পাট, রেশম, পশম, এই যে উদাহরণগুলো বললাম, এই কাঁচামাল ভিত্তিক শিল্প নির্দিষ্ট স্থানের পরিবর্তে কাঁচামাল উৎপাদক অঞ্চল, অর্থাৎ যেখানটাতে ক্ষেত যে কাঁচামাল উৎপাদক গড়ে উঠছে, বাজারে বা অন্যান্য সুবিধাযুক্ত যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই যে কাঁচামাল, পাট শিল্প, তুলো শিল্প, রেশম শিল্প, এখানে যেখানটায় উৎপাদন হচ্ছে আমরা সেখানে তৈরি করতে পারি, বাজারেও সেখানে বা বাজারে বা অন্য কোনো সুবিধাযুক্ত স্থানে আমরা গড়ে তুলতে পারি। ঠিক আছে, কেন? কারণ কাঁচামাল, এই যে কাঁচামাল উৎসস্থল থেকে শিল্প কেন্দ্রে কাঁচামালের যে পরিবহন ব্যয় এবং বাজারে শিল্পদ্রব্যের পরিবহন ব্যয় সমান হয়। ঠিক আছে, ধরো কি বলা হচ্ছে যে একটা উৎপাদিত দ্রব্য থেকে কাঁচামালটা যখন আমি কারখানায় নিয়ে যাচ্ছি তার যে পরিবহন ব্যয়, আবার এই শিল্পদ্রব্য হয়ে যাবার পর যখন পরিবর্তিত হয়ে পোশাক শিল্পে পরিণত হয়ে গেল, সেটাকে নিয়ে যখন আমি বাজারে নিয়ে যাচ্ছি, দুটোর ক্ষেত্রেই পরিবহন ব্যয় প্রায় সমান হয়। ঠিক আছে, সেই জন্য এই শিল্পকে অস্থাণু শিল্প বা শিকড় আলগা শিল্প আমরা বলতে পারি, যেটাকে ইংলিশে আমরা বলি ফুটলুস ইন্ডাস্ট্রি। তোমাদেরকে যদি বলা হয় ফুটলুস ইন্ডাস্ট্রি বলতে কি বোঝো, তখন কিন্তু এই বিশুদ্ধ কাঁচামাল সম্পর্কে আমি যা বললাম সেটাকে তোমাদের সম্পূর্ণভাবে আলোচনা করতে হবে। বোঝা গেল? তাহলে এই ফুটলুস ইন্ডাস্ট্রি আমরা বাজার এবং যে কোনো সুবিধাযুক্ত স্থানে, অর্থাৎ যেখানে এক লক্ষে অনেকটা জমি পেয়ে একটা কারখানা গড়ে তুলতে পারবো, সেখানে আমরা গড়ে তুলতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এরপরে যেটা আছে বিশুদ্ধ কাঁচামালের ঠিক বিপরীত অংশ অশুদ্ধ কাঁচামাল। কি বলছে, যেসব কাঁচামালের ওজন অপেক্ষা শিল্পদ্রব্যের ওজন কমে যায়, অর্থাৎ যা কাঁচামাল আমি ইনপুট করছি সেখান থেকে যে দ্রব্যটা হচ্ছে তৈরি হচ্ছে তার ওজনটা অনেকটাই কমে যায়। বেশি পরিমাণ কাঁচামাল থেকে কম পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন হয়, তাই এটি ভার হ্রাসশীল শিল্প। ঠিক আছে, আর আগেরটা ছিল ভার হ্রাস শূন্য, আর এটাকে বলা হচ্ছে ভার হ্রাসশীল, অর্থাৎ ভার কমে যাচ্ছে। যেমন লোহা, যেটা আকরিক লোহা, তামা, বক্সাইট, আখ, যতটা পরিমাণ আমি আখ দেবো সেই পরিমাণ কিন্তু চিনি আমি পাবো না, বা চা, এগুলো। কি বলা হচ্ছে, উৎসস্থল থেকে শিল্প কেন্দ্রে কাঁচামাল পরিবহন ব্যয়, যেখানে পাচ্ছি আমরা বা খনিজ অংশ, খনিজ অঞ্চল থেকে যে পরিবহন ব্যয় এবং বাজারে শিল্পদ্রব্য পরিবহন ব্যয় অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, তার মানে ধরো যেখানটায় আমরা নিচ্ছি সেখান থেকে কলকারখানার যা পরিবহন ব্যয়, আর ওই কলকারখানা থেকে যখন দ্রব্যটা প্রস্তুত হয়ে গেল সে যখন বাজারে নিয়ে যাচ্ছি তাদের পরিবহন ব্যয় অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, তাই কাঁচামাল উৎপাদক অঞ্চলেই এই ধরনের শিল্প গড়ে ওঠে, অর্থাৎ যেখানটাতেই পাচ্ছি। যদি চা শিল্প, চা বাগানের নিকটবর্তী কেন্দ্রেই কিন্তু গড়ে উঠবে। আখ শিল্প, চিনি শিল্প, যেটা আখের যে উৎপাদন কেন্দ্র তার পাশাপাশি কোনো অঞ্চলেই গড়ে উঠবে। বেশি দূরে নিয়ে যেতে গেলে পরিবহন ব্যয় ব্যাপক হারে বেড়ে যাবে, তখন দ্রব্যের উৎপাদিত মূল্য বেড়ে যাবে। আকরিক লোহা, এখানে খনিজ, যে খনিজের অংশে পাওয়া যাচ্ছে সেখান থেকেই তার পার্শ্ববর্তী অঞ্চলে এই শিল্প গড়ে ওঠে। ঠিক আছে,
সেই জন্য এই শিল্পকে স্থাণু শিল্প অর্থাৎ পার্মানেন্ট স্থাণু শিল্প বলা হয়। আগেরটা কি বলা হচ্ছিল? শিকড় আলগা শিল্প। শিকড় আলগা মানে কি? যেটা তোমাদেরকে বলছিলাম যে গাছ তার শিকড় কি করে? প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করে গাছ দীর্ঘদিন ধরে দণ্ডায়মান থাকে। তাহলে যদি কোনো গাছের শিকড় যদি আলগা হয়, যদি সঠিকভাবে মাটির মধ্যে যদি না গেঁথতে পারে, তাহলে সেই গাছটা কি হবে? দুদিন পরেই মরে যাবে। তো সেই জন্য একটাকে বলা হচ্ছে শিকড় আলগা শিল্প, এটাকে বলা হচ্ছে স্থাণু শিল্প। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, ছবিগুলো তোমাদেরকে দেখতে বলেছিলাম, ছবিগুলো আমি বলে দিই। প্রথমে দেখো কার্পাস শিল্পের কথা বলা হয়েছে। দেখো তুলোগুলো নেওয়া হয়েছে, তুলোগুলো সেখান থেকে কালেক্ট করে কারখানাজাত করা হয়েছে। দেখো সেখানে প্রচুর তুলো, সেখান থেকে তুলোর আঁশগুলোকে আলাদা করা হচ্ছে। আঁশগুলোকে আলাদা করে নির্দিষ্ট মেশিনের সাহায্যে সেখান থেকে সুতো প্রস্তুত করা হচ্ছে। ঠিক আছে? এই সুতো থেকে এবার ধীরে ধীরে বিভিন্ন কালার করে সেখান থেকে জামা কাপড়ের জন্য চলে যাবে। পাশে দেখো পাট শিল্প, পাটের বস্তা, মানে তোমার যেগুলো চটের বস্তা আমরা বলি। পাট থেকে পাটের যে আঁশ, সেই আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়, সেগুলোকে জলে ডুবিয়ে রেখে সেখান থেকে দড়ি মতো তৈরি করা হয়। তারপরে সেইখান থেকে এইভাবে বুনে মেশিনের সাহায্যে চটের বস্তা বা এই শীট আমরা পাই। ঠিক আছে? তারপর দেখো লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্পেও একই রকম ভাবে লোহাটাকে সেখান থেকে সম্পূর্ণ আলাদা করে সেখান থেকে গরমের সাহায্যে, বিরাট চুল্লির সাহায্যে লোহাটাকে আলাদা করে নির্দিষ্ট আকার যেমন প্রয়োজন আমার, যদি তার হিসাবে ব্যবহার করতে পারি, পাইপ হিসাবে, রড হিসাবে, যেমন আমাদের প্রয়োজন সেই হিসাবে আমরা ব্যবহার করছি। চা শিল্প দেখিয়েছি, দেখো চায়ের বাগানের পার্শ্ববর্তী অঞ্চলে যাতে চা শিল্পটা গড়ে ওঠে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, যে বিশুদ্ধ এবং অশুদ্ধ কাঁচামাল বলেছি তাদের পার্থক্যটা কি? পার্থক্যটা এরকমই। প্রথমত হচ্ছে ওজন। ঠিক আছে? কি কি ওজন এখানে দেখা যায়? যে কাঁচামালের, তোমরাই বলো, বিশুদ্ধ কাঁচামালের ওজন কেমন হবে? ওজন শিল্পদ্রব্যের ওজনের সমান বা অনেক সময় বেশি হতে পারে। আর অশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কাঁচামালের ওজন অপেক্ষা শিল্পদ্রব্যের ওজন কম হবে। ভেরি গুড। আর বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচকের মান কত হয়? 1 বা 1-এর কম, তাই তো? আর অশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত হবে? 1-এর বেশি হবে। যেহেতু কম পাচ্ছি তাহলে 1-এর বেশি হয়ে যাচ্ছে অনুপাতটা। শিল্পের অবস্থান, তাহলে তোমাদেরকে তো বললাম যে এই শিল্প যে কোনো জায়গায় যেখানে নির্দিষ্ট পরিবেশ বা বাজার বা উৎপাদক অঞ্চল যে কোনো জায়গায় গড়ে ওঠা শিল্পের বিকেন্দ্রীভবন ঘটছে সেই জন্য। আর অশুদ্ধ কাঁচামাল যেহেতু পরিবহন ব্যয় অনেকটা বেশি হয়ে যায়, সেই জন্য কাঁচামাল যেখানটায় উৎপাদন হচ্ছে বা যেখানটায় সংগ্রহ করা হচ্ছে সে তার কাছাকাছি অঞ্চলেই গড়ে ওঠে। বোঝা গেল? এই পার্থক্যটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে তোমরা এটাকে মনে রাখবে। প্রথমে আমরা শিল্প স্থাপনের কারণ হিসেবে 1 নম্বর পয়েন্ট কি জানলাম? কাঁচা মাল। ঠিক আছে? কাঁচা মাল ছাড়া আর কি কি প্রয়োজনীয় শর্ত থাকলে শিল্প গড়ে উঠবে সেগুলো আমরা এবার আলোচনা করছি। জল সম্পদ। কেন জল সম্পদ? বলে যে কোনো কারখানা বা নির্দিষ্ট বড় বড় ক্ষেত্রে দেখা যায় শ্রমিকদের নিত্য প্রয়োজনে কাঁচামালের মলিন কাঁচামালকে ধুতে গেলে বা বাথ চুল্লি ঠান্ডা করতে গেলে, ব্লিচিং ডাইং করতে গেলে মানে কালার করতে গেলে, কাঁচামালের পরিশ্রুতকরণ করতে গেলে, দ্রাবক রূপে, যে কোনো ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু জলের প্রয়োজন হয়। ঠিক আছে? সেই জন্য যদি পার্শ্ববর্তী অঞ্চলে নদী বা জলের জোগান না থাকে তাহলে নদী থেকে দেখা গেল ক্যানাল করেও সেই শিল্প স্থাপনে জলের একটা সোর্স তৈরি করে নেওয়া হয়। উদাহরণ হিসাবে কি বলা হচ্ছে? দুর্গাপুর, দামোদর, জামশেদপুর শিল্পনগরগুলি সুবর্ণরেখা নদীর তীরে গড়ে উঠেছে। ঠিক আছে? তার মানে দুর্গাপুর দামোদর নদীর তীরে আর জামশেদপুর শিল্পনগরী সুবর্ণরেখা নদীর তীরে গড়ে উঠেছে। ঠিক আছে? যদি প্রশ্ন আসে দুর্গাপুর কোন নদীর তীরে, তাহলে কিন্তু তোমাকেই দামোদরের কথা বলতে হবে। শক্তি সম্পদ, তাহলে একটা শিল্প গড়ে উঠতে গেলে
ব্যাপক পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেহেতু বিদ্যুৎটা প্রচুর পরিমাণে প্রয়োজন, কোনো কোনো সংস্থা দেখা যায় তারা বিদ্যুতের পরিবর্তে অনেক সময় তারা যে সোলার প্লেট থেকে বিদ্যুৎ, সেটা খুব কম, প্রচুর পরিমাণে সোলার প্লেট লাগালেই তবেই একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায়, সেটাও তারা ব্যবহার করে। তা শক্তি ছাড়া যান্ত্রিক পদ্ধতিতে শিল্প উৎপাদন অসম্ভব, তাই না? সেই জন্য কি করা হচ্ছে, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, আণবিক বিদ্যুতের বিভিন্ন শক্তির যোগান তারা এদেরকে সাহায্য নিয়ে কোনো একটা জায়গায় শিল্প স্থাপিত হচ্ছে। যেমন ছোটনাগপুর কয়লা, গুজরাটের শিল্পাঞ্চল খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভিত্তিতে গড়ে উঠেছে। আবার ডিব্রুগড় তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানকার আবার সে ভিত্তিতে চা কারখানা গড়ে উঠেছে। আবার হীরাকুদ জলবিদ্যুৎ যে কেন্দ্র রয়েছে তার ভিত্তিতে অ্যালুমিনা কারখানা গড়ে উঠেছে, ঠিক আছে। এগুলো গেল শক্তি সম্পদ। এবার জলবায়ু, জলবায়ুটা তো শিল্পের ক্ষেত্রে যদি খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও নির্দিষ্ট জলবায়ু যদি সেই জায়গায় না থাকে কাঁচামালটা তৈরি হবে না, ঠিক আছে। সেজন্য কি বলা হচ্ছে, যে জলবায়ু শিল্পের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে। নাতিশীতোষ্ণ জলবায়ুতে ফল ও সবজি প্রক্রিয়াকরণ শিল্প যেমন খুব ভালোভাবে গড়ে ওঠে। আবার উষ্ণ জলবায়ুতে এয়ার কন্ডিশনার, যেটা আমাদের আমরা গরমের সময় প্রচুর পরিমাণে আমাদের মনে হয় এসি লাগাই, ফ্রিজের প্রয়োজন হয়। আবার আর্দ্র জলবায়ুতে সুতি বস্ত্র শয়ন শিল্প যেমন জামা কাপড়ের শিল্প যেখানটায় খুব ভালোভাবে গড়ে ওঠে। আবার শুষ্ক জলবায়ুতে বলছে ময়দা শিল্প গড়ে ওঠে। তাহলে কোন কোন জলবায়ুতে কি কি শিল্প গড়ে ওঠে বোঝা গেল। নাতিশীতোষ্ণ অঞ্চলে কি শিল্প, ফল ও সবজি। উষ্ণ জলবায়ুতে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, যেটা এসি আর ফ্রিজের কথা বলা হচ্ছে। আর্দ্র জলবায়ুতে সুতি বস্ত্র বয়ন শিল্প, আর শুষ্ক জলবায়ুতে ময়দা শিল্প, ঠিক আছে। দেখো দুটো ছবি এখানটায় দেখো। প্রথম যে ছবিটা এটা দুর্গাপুরের শিল্পাঞ্চল লৌহ ইস্পাত শিল্প, তার পাশেই দেখো জলের একটা কেন্দ্র, জলের আধার, যে পরিমাণ জল প্রয়োজন তারা সেখান থেকে তারা গ্রহণ করতে পারে। পরের ছবিটাও দেখিয়েছে একটা বৃহৎ অঞ্চল জুড়ে, দেখো এত বড় একটা যদি শিল্প স্থাপন তৈরি করা যায় তার জন্য ব্যাপক পরিমাণ কিন্তু শক্তি সম্পদের আমাদের প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা জানবো অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণ জানলাম, অর্থনৈতিক কারণ কি কি রয়েছে। অর্থনৈতিক কারণ তার মানে সবসময় অর্থের ওপরেই নির্ভর করে গড়ে উঠবে। প্রথমত যেমন আমাদের কাঁচামাল দ্রব্য স্থান থেকে, উৎপাদিত দ্রব্য স্থান থেকে যদি আমরা কারখানায় নিয়ে আসি, কিভাবে নিয়ে আসব, গাড়ি করে রাস্তার ওপর দিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য কিসের দরকার, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, তাই তো। আচ্ছা, তো সেই জন্য কি বলা হচ্ছে, কাঁচামাল বা শক্তি সম্পদের নিয়মিত যোগানের জন্য শিল্প কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বা শিল্প দ্রব্য যখন তৈরি হবে সেটা যখন বাজারে নিয়ে যাওয়া হবে, তার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকতে হলে বাজারে না নিয়ে গেলে শিল্প দ্রব্য তো তাহলে পড়ে থাকবে শুধু। তাহলে তার জন্য পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে প্রয়োজন আমাদের। আমদানি রপ্তানি করতে গেলেও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। রেলপথের মাধ্যমেও আমাদের কয়লার যোগান নিয়ে আসতে হয়। সড়ক পথের মাধ্যমে আমরা যে কোনো দ্রব্য বাজারজাত করতে পারি। তাহলে পরিবহনের ব্যবস্থাটা বোঝা গেল তো কতটা পরিবহন জরুরি। দেখো প্রথমে আমি ছবি দিয়েছি একটা কারখানার পাশেই, দেখো যেখানে সড়ক পথ লক্ষ্য করা যাচ্ছে আবার রেলপথও লক্ষ্য করা যাচ্ছে। যদি তার কাঁচামাল প্রয়োজন হয় সড়ক পথে নিয়ে আসতে পারে, রেলপথেও নিয়ে আসতে পারে, বা উৎপাদিত দ্রব্য সে আবার এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় আবার পাঠিয়ে দিতে পারে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে শ্রমিক। দেখো ছবিগুলো দেখো, যে কোনো শিল্প তৈরি করতে গেলে আমাদের কিন্তু উন্নত মানের দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। আবার কারখানার মালিকেরা বা কোম্পানির যারা বড় বড় আছে তারা কি করে, কম ব্যয়ে উপযুক্ত এবং সুদক্ষ শ্রমিক তারা খুঁজে বার করে। এবং উন্নত মেধা সম্পন্ন যদি শ্রমিক না হয় তাহলে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠবে না। আমাদের বিজ্ঞানের উন্নতি যদি না হয় তাহলে শিল্পেরও উন্নতি কিন্তু হবে না।
যে দেশ যত বেশি তথ্য প্রযুক্তি শিল্পে বা বৈজ্ঞানিকভাবে উন্নতি লাভ করতে পেরেছে, সেই দেশ কিন্তু তত বেশি অপর দেশ অপেক্ষা উন্নতি লাভ করতে পেরেছে। তো যে কোনো শিল্প, তোমার বয়ন শিল্প হোক, চর্মশিল্প, ধাতু শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, চা শিল্প, যে কিছু শিল্প হোক না কেন, তার জন্য কিন্তু দক্ষ শ্রমিকের অবশ্যই প্রয়োজন। দক্ষ শ্রমিক না হলে শিল্পটাকে সঠিকভাবে পরিচালিত করা বা তার থেকে যে উৎপাদিত দ্রব্য বাজারে জাত করা যাবে না। আমরা যারা দ্রব্য ব্যবহার করি, ধরো কোনো একটা খারাপ ফ্রিজ বা টিভি তুমি কি নেবে, কিনবে? বা একটা জামা কাপড় দেখতে ভালো হলো না, ডিজাইন পছন্দ হলো না, তুমি কি কিনবে? কিনবে না। যে কোনো কিছু কিনতে গেলে ইলেকট্রিক যে কোনো দ্রব্য, এসি, ফ্যান, টিভি, যে কোনো কিছুই হোক না কেন, বা ভালো ফার্নিচার যদি সঠিকভাবে সুন্দরভাবে দেখতে না হয়, আমি কি সেই জিনিসটা কিনবো? কিনবো না। সেই জন্য কিসের দরকার? সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। বাজার, বাজার তো তোমাদের বললাম যে যে কোনো ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে শিল্প পণ্যের চাহিদা বাজার থাকলে তবে শিল্প উন্নয়ন সহায়ক হয়। শিল্পের অবস্থান নির্ণয়ের উপরে বাজারের ভূমিকা গুরুত্বপূর্ণ। কি কি ভাবে গুরুত্বপূর্ণ? যেমন বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক, যেটা কার্পাস আর তোমার পাট শিল্প বলেছিলাম, এর ওজন এবং পরিবহন ব্যয় সমান হওয়ায় এই শিল্প বাজার কেন্দ্রিক হয়। ক্ষণভঙ্গুর কাঁচামাল ভিত্তিক শিল্প কি কি? কাঁচ, চীনামাটি, এগুলোও বাজার কেন্দ্রিক হয়, বাজারের কাছাকাছি অঞ্চলে গড়ে ওঠে। দ্রুত পচনশীল দ্রব্য, যেগুলো তোমার দুধ বা ফুড প্রক্রিয়াকরণ শিল্প, আইসক্রিম, বেকারি, এগুলোও কিন্তু বাজারের কাছাকাছি অংশেই গড়ে ওঠে। যদি ভীষণ প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠে, সেখান থেকে বাজারে নিয়ে আসতে গেলে যে সময়, তার মধ্যে সেই দ্রব্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? মূলধন, এই জিনিসটা কিন্তু ব্যাপক পরিমাণে প্রয়োজন। মূলধন মানেই হচ্ছে অর্থ। ধরো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছুই করতে যাই না কেন, অর্থ ছাড়া কিন্তু আমরা সেইভাবে চলতে পারবো না, তাই না? তো একটা কারখানা যদি তৈরি করা যায়, দেখো এই যে একটা কারখানার ছবি দিয়েছি এখানে, দুটো ছবি দিয়েছি আমি, যে ব্যাপক বড় একটা অংশ, তার ব্যাপক পরিকাঠামো যদি তৈরি করতে হয়, প্রথমে জমি কেনা, কারখানা নির্মাণ করতে হবে, তার জন্য শুধু কারখানা নির্মাণ করলে হবে না, যোগাযোগ ব্যবস্থাকে তৈরি করতে হবে, বিদ্যুৎ শক্তিকে কারখানার মধ্যে নিয়ে আসতে হবে, এবং তার মধ্যে বড় বড় যন্ত্র, বড় বড় মেশিন, বড় বড় উদ্ভাবনী শক্তি, এবং তারপরে শ্রমিককে নিয়োগ করে সেখানে আবার উৎপাদিত দ্রব্য তৈরি করতে হবে। তাহলে এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। ঠিক আছে? এছাড়াও আর কি কি প্রয়োজন, আর কি কি লক্ষ্য করা যায়? সরকারি নীতি এবং পরিকল্পনা। অনেক সময় সরকারের যদি সঠিক নীতি এবং ওই নির্দিষ্ট শিল্পের প্রতি, নির্দিষ্ট শিল্প গোষ্ঠীর প্রতি যদি সরকার সঠিকভাবে না লক্ষ্য করে, তাহলে কিন্তু সেই শিল্প সংস্থা, সেই রাজ্য বা সেই দেশে তারা শিল্প গঠন করতে আগ্রহী হয় না। বেশিরভাগ সংস্থা তারা তাদের শুল্ক খানিকটা ছাড় পাওয়ার চেষ্টা করে, জমি কিনতে গেলে স্বল্প ব্যয়ে একটু জমি কিনবে, বা সরকারের থেকে যে ট্যাক্স দিতে হয় সরকারকে, তার জন্য যদি খানিকটা ছাড় দেওয়া হয়, বা পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সরকারের তরফ থেকে যদি তৈরি করে দেওয়া হয়, তাহলে কোনো সংস্থায়, যে কোনো সংস্থা যে কোনো জায়গাতে শিল্প স্থাপন করতে যথেষ্টভাবে আগ্রহী হয়ে ওঠে। ঠিক আছে? আর কোনো একটা বড় শিল্প, কোনো একটা বড় শিল্প যখনই কোনো জায়গায় স্থাপন হবে, সেই বড় শিল্পকে কেন্দ্র করেই কিন্তু অনেক ছোট ছোট বা অনুসারী শিল্প গড়ে উঠবে বা গড়ে ওঠে। ঠিক আছে? তোমার যদি শুধুমাত্র আমরা যদি মনে করি যে কুটির শিল্প বা ছোট ছোট শিল্পের মাধ্যমেই কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্যের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে, সেটা পসিবল নয়। বড় শিল্পের হাত ধরেই, যেমন বড়দের হাত ধরে ছোটরা এগিয়ে যায়, ঠিক সেরকম বড়দের হাত ধরেই, বড় শিল্পের হাত ধরেই কিন্তু ছোট ছোট শিল্প গড়ে উঠবে। যদি একটা উদাহরণ হিসেবে বলা যায়, একটা গাড়ি শিল্প, গাড়ি যদি তৈরি করে কোনো একটা কোম্পানি, তাহলে তার জন্য ইঞ্জিন তৈরির ক্ষেত্রে প্রচুর ছোটখাটো জিনিসপত্র প্রয়োজন,
সেই লোক চলে আসবে, ক্যাবিনেট তৈরি করার জন্য একটা কোম্পানি চলে আসবে, টায়ার তৈরি করার জন্য একটা কোম্পানি চলে আসবে, ঠিক আছে। তো এরকম ভাবে একটা বড় শিল্প কেন্দ্র করে ছোট ছোট শিল্প গড়ে ওঠে। বোঝা গেল তো? আচ্ছা, এই কাঁচামালের উপর ভিত্তি করে বিভিন্ন শিল্পের শ্রেণীবিভাগ করা হয়। দেখো, প্রথমেই আমরা দেখাচ্ছি 5টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। প্রথমে যেটা আছে বন ভিত্তিক শিল্প। তোমরাই আমাকে বলো তো, বন ভিত্তিক শিল্প বা গাছের ওপরে কি কি শিল্প গড়ে ওঠে? ফার্নিচার গড়ে ওঠে, আর কি কি গড়ে ওঠে বলো? দেশলাই কারখানা গড়ে ওঠে, প্লাইউড গড়ে ওঠে। মধু শিল্প হয় এই গাছ থেকে, বন থেকে আমরা মধু সংগ্রহ করতে পারি, তাই তো? তাহলে দেখো, বাঁশ, মধু, মোম, তারপরে এই যে বন থেকে আমরা কিন্তু গাছপালা থেকে ওষুধও তৈরি করতে পারি, রাবার সংগ্রহ করে সেখান থেকে রাবার বা টায়ার শিল্প তো গড়ে উঠতে পারে, এবং এই গাছগুলো থেকে যে মশলা প্রস্তুত করা হয়, মশলা শিল্প গড়ে ওঠে, বিভিন্ন কুটির শিল্প গড়ে ওঠে। এই শাল পাতাগুলোকে নিয়ে কি করা, শাল পাতা তৈরি করা হচ্ছে, বা পাতাগুলোকে গুলিয়ে বিড়ি তৈরি করা হচ্ছে। তাহলে এই বন থেকে বিভিন্ন দ্রব্য আমরা সংগ্রহ করে বনের ওপর নির্ভর করে বনজ ভিত্তিক শিল্প আমরা গড়ে তুলতে পারি। ছবিগুলো দেখে তোমাদের খুব সহজে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, 2 নম্বরে হচ্ছে কৃষি ভিত্তিক শিল্প। কৃষির ওপর নির্ভর করে যে শিল্প গড়ে উঠবে তাকে আমরা বলবো কৃষি ভিত্তিক শিল্প। যখন তোমাদের ভারতীয় কৃষি ব্যবস্থা পড়াচ্ছিলাম, তোমাদের তখন বলেছিলাম, তোমরা তো জেনেইছো, তুলো থেকে কি হচ্ছে, কার্পাস বয়ন শিল্প গড়ে উঠছে, তাই তো? চা থেকে চা শিল্প, কফি থেকে কফি শিল্প, পাট থেকে পাট শিল্প। তোমাদের ছবি আমি আগে কয়েকটা দেখিয়েছি। এখানে যে ছবিটা দেখো, এটা চিনি শিল্পের ছবি দেখিয়েছি, কফি শিল্পের ছবি দেখিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে তামাক পাতা, ঠিক আছে। তামাক শিল্প একটা শিল্প, সেই ছবিটাও আমি এটা দেখিয়েছি। তো এখনকার দিনে তামাক বর্জ্য করা খুবই প্রয়োজন। তামাক মানুষের ক্যান্সার হচ্ছে, মানুষের শরীর খারাপ করছে, বর্জন করা আমাদের প্রয়োজন, ঠিক আছে। এটা গেল কৃষিভিত্তিক শিল্প। খনি ভিত্তিক শিল্প, তোমরা বলো তো খনি ভিত্তিক কি কি খনি ভিত্তিক শিল্প? কয়লা হতে পারে, হ্যাঁ, আকরিক লোহা, বক্সাইট, তামা, টিন, ঠিক, এবং তেল। দেখো, একটা ছবি আমি দেখিয়েছি সমুদ্রের মাঝখানে, সেখানে যখন তেল পাওয়া গেছে সেখানে একটা ভাসমান একটা স্থান তৈরি করা হয়েছে। সেই ভাসমান স্থান থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে কিন্তু তেল নিষ্কাশন করতে হচ্ছে, এবং এই তেলটাই নির্দিষ্ট পেট্রোকেমিক্যাল, যেমন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প, সেখানটায় নিয়ে গিয়ে সেইখান থেকে আমরা তার উপজাত দ্রব্য হিসাবে পেট্রোল, ডিজেল, আলকাতরা, এই জিনিসগুলো আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারছি। পাশে একটা ছবি দেখিয়েছি, তামার শিল্প। দেখো, তামার তার তৈরি করা হয়েছে, যেটা আমাদের ইলেকট্রিকের যে ওয়্যার, ইলেকট্রিকের যে তার, তাতে কিন্তু তামার অংশই দেওয়া থাকে। ইলেকট্রিক শিল্পে কিন্তু তামার অবদান অনস্বীকার্য। আগে লৌহ ইস্পাত শিল্পের ছবি আমি তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। 4 নম্বরে রয়েছে প্রাণী ভিত্তিক শিল্প, অর্থাৎ প্রাণীদের ওপর নির্ভর করে দুধ, ডিম, মুরগির থেকে ডিম পাচ্ছি, গরু মোষ থেকে আমরা দুধ পাচ্ছি, দুধের ওপরে কত রকম শিল্প গড়ে উঠছে। দেখো, দুধকে কেন্দ্র করে কি শিল্প গড়ে উঠছে, দুধ পাচ্ছি, আর মাখন পাচ্ছি, ঘি পাচ্ছি, পনির পাচ্ছি, চিজ পাচ্ছি, অনেক রকম দ্রব্য তৈরি করতে পারছি, মিষ্টি তৈরি করতে পারছি আমরা। আচ্ছা, মাংস দেখো, পোলট্রির বা বিভিন্ন মুরগি থেকে এই মাংসগুলো ফ্রোজেন করা হয়, সেটাকে অনেক দিন ধরে প্যাকেট করে আমরা একটা শিল্প গড়ে উঠছে। মাছ, মাছগুলোকে ফ্রোজেন করা হয় সুন্দরভাবে, ভেতরের অংশগুলোকে বার করে সেগুলোকে ফ্রোজেন করা হয়। চর্মশিল্প গড়ে ওঠে, যে গরু বা মোষের যে চামড়া, সেই চামড়াগুলোকে বিভিন্ন কাজে লাগানো হয়, চর্মশিল্প গড়ে ওঠে। এবং ভেড়ার গায়ের যে পশম বা রেয়ন রয়েছে, সেগুলোকেও আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি, ঠিক আছে। এইভাবে প্রাণীভিত্তিক শিল্প গড়ে উঠেছে। লাস্ট 5 নম্বরে যেটা আছে, শিল্প সম্পদ ভিত্তিক শিল্প, অর্থাৎ শিল্প থেকে যে উৎপাদন যে হচ্ছে, ধরো ইস্পাত তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে, তামা তৈরি হচ্ছে, বা তেলের উৎপাদিত দ্রব্য তৈরি হচ্ছে, তাদের ওপর ভিত্তি করে আবার আমরা নতুন শিল্প গড়ে উঠছি, ইঞ্জিনিয়ারিং শিল্প, ঠিক আছে। তাই লৌহ ইস্পাত শিল্প যে কাঁচামাল,
যেটা ছিল সেখান থেকে যেটা তৈরি হলো স্টিল, এই স্টিলটা কিন্তু আবার অন্য একটা শিল্পের কাঁচামাল। ঠিক যেমন ইঞ্জিনিয়ারিং শিল্পের কাঁচামাল, গাড়ি শিল্পের কাঁচামাল, পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল কি ওই তেল শোধনাগার থেকে যে তেলটা পাচ্ছে সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল। বা কেমিক্যাল শিল্প, বিভিন্ন গ্যাস যেভাবে প্রস্তুত করা হয়, বিভিন্ন গ্যাসকেও প্রকৃতি থেকে সংগ্রহ করা হয় কাঁচামাল থেকে। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু নিত্য নতুন আমরা প্রচুর ধরনের শিল্পকে এইভাবেই আমরা ধীরে ধীরে উন্নত প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছি, বা ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। বোঝা গেল? প্রথমে গাড়ি শিল্প দেখিয়েছি, দেখো রোবট শিল্প, এই রোবট গাড়িকে বিভিন্নভাবে প্রস্তুত করছে, তার জন্য কিন্তু একটা তাদের যেটা দিয়ে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু লৌহ ইস্পাত শিল্প থেকে আসছে। ঠিক আছে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং শিল্প বা সব শিল্প সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা ধীরে ধীরে নির্দিষ্ট কি কি শিল্প রয়েছে আমাদের পাঠ্যসূচি অনুসারে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ধীরে ধীরে আলোচনা করব। আজকে তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম, এই প্রশ্নগুলো তোমরা আশা করি সবাই খুব ভালোভাবে তৈরি করবে। পরের দিন আমি এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমাদের এই শিল্পের পরবর্তী যে অংশ রয়েছে পাঠ্যসূচি অনুসারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।